পেপসি, কোকা-কোলা, কেএফসি, এই নামগুলো শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে বিজ্ঞাপনের রঙিন দুনিয়া। কিন্তু কখনো কি আপনি ভেবে দেখেছেন এই কোমল পানীয়গুলো আজ কোটি কোটি মুসলমানের প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছে? কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? একটা বোতল বন্ধ করলে কি গাজায় শিশুর রক্তপাত থেমে যাবে? একটা বয়কট কি আসলে ইসরায়েলকে কাঁপিয়ে দিতে পারে? এই প্রশ্নগুলো আজ লক্ষ লক্ষ মানুষের মনে মনে, আর উত্তরটা লুকিয়ে আছে ইতিহাসের পাতায়, যা শুরু হয়েছিল নেলসন ম্যান্ডেলা নামক এক কিংবদন্তির হাত ধরে। সাবস্ক্রাইব। দক্ষিণ আফ্রিকায় অন্ধকার বর্ণবাদের সময়, আর ঠিক সেই সময় একজন মানুষ হয়ে উঠেছিলেন আলোর মশাল, যার নাম ছিল নেলসন ম্যান্ডেলা। তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন, আমেরিকার শত্রু মানে আমাদের শত্রু নয়, their enemies should be our enemies. এবং তিনি এটিও বলেছিলেন, ফিলিস্তিনের সংগ্রাম আমাদের মতোই ন্যায্য, স্বাধীনতার লড়াই। They are fighting for the right of self-determination. ম্যান্ডেলা যখন ফিলিস্তিনের জন্য আওয়াজ তোলেন, তখনই তার আহ্বানে আয়োজিত হয় ওয়ার্ল্ড কনফারেন্স এগেনস্ট রেসিজম। পুরো বিশ্ব সেখানে একত্রিত হয়েছিল বর্ণবাদের বিরুদ্ধে কথা বলার জন্য। কিন্তু মাত্র দুটি দেশ বয়কট করেছিল এই সম্মেলন, আর সেই দুটি দেশ হলো ইসরায়েল এবং আমেরিকা। আর তার ঠিক 3 দিন পর যখন বিশ্ব সম্মেলন ফিলিস্তিনিদের পক্ষ নিতে যাচ্ছিল, ঠিক তখনই ঘটে গেল ইতিহাস বদলে দেওয়া এক ঘটনা, 9/11 হামলা। 2001 সালের 11 সেপ্টেম্বর নিউ ইয়র্কে টুইন টাওয়ারে আল কায়েদার আক্রমণ। নিউ ইয়র্কের আকাশে প্লেন নয়, ভেসে উঠেছিল এক আতঙ্ক। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গিয়েছিল বর্ণবাদ বিরোধী লড়াই আর ফিলিস্তিনের আর্তনাদ। বিশ্ববাসীর চোখ সরিয়ে দেওয়া হয়েছিল ফিলিস্তিনিদের থেকে। দুনিয়া জুড়ে শুরু হয় নতুন এক কাহিনী, সন্ত্রাস বনাম নিরাপত্তা নামের এক ভয়ঙ্কর নাটক। কিন্তু তখনও আগুনটা নেভেনি। ফিলিস্তিনের ন্যায়সঙ্গত দাবিটা তখন ছড়িয়ে পড়তে শুরু করে নতুন ভাষায়, নতুন পথে, আর সেই নতুন পথের নাম ছিল বয়কট। সাবস্ক্রাইব। বয়কট এমন একটি নাম যার নাম শুনলেই মনে হয় প্রতিবাদ, প্রতিরোধ ও বেঁচে থাকার শক্তি। কিন্তু জানেন কি, এই শব্দটির জন্ম হয়েছিল একজন নিষ্ঠুর ইংরেজ জমিদারের নাম থেকে, যার নাম ছিল চার্লস বয়কট। তিনি ছিলেন আয়ারল্যান্ডের এক বড় জমিদার। তিনি দরিদ্র কৃষকদের উপর চাপিয়ে দিতেন অতিরিক্ত খাজনা, এমনকি বাড়ি থেকে উচ্ছেদ করে দিতেন যে কোনো সময়। একসময় গ্রামের মানুষ আর সহ্য করতে পারেনি। তারা সিদ্ধান্ত নেয়, না লড়াই না সহিংসতা, শুধু দূরে থাকা। চার্লস বয়কটকেই একঘরে করে দেয় পুরো সমাজ। কোনো কাজ নয়, কোনো কেনাবেচা নয়, এমনকি তার কাপড় ধোয়া, রান্না করা বন্ধ। আর এই শান্তিপূর্ণ প্রতিবাদ এতটাই সফল হয় যে চার্লস বয়কট লজ্জা এলাকা ছেড়ে পালিয়ে যায়, আর তার নামটাই ইতিহাসে লেখা হয় এক নতুন শব্দ হিসেবে। এই কৌশলই পরে বিশ্বজুড়ে হয়ে ওঠে অস্ত্রহীন মানুষের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। মহাত্মা গান্ধী এটিকে বেছে নেন ভারতের স্বাধীনতা সংগ্রামী। তিনি ব্রিটিশ টেক্সটাইল, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান একে একে সবকিছু বর্জনের আহ্বান জানান। কারণ যেখানে শত্রুর পর্ণ চলে, সেখানে শত্রুর শক্তিও টিকে থাকে। ইউরোপের ইহুদি জনগণ যখন হিটলারের নাৎসি সরকার তাদের বিরুদ্ধে ঘৃণার আগুন ছড়াতে থাকে, ইহুদিরা জানতো তারা অস্ত্রের শক্তিতে হারবে, তাই তারা বেছে নেয় অর্থনৈতিক প্রতিরোধ। জার্মান পণ্যের বিরুদ্ধে বয়কট, বিশ্ববিদ্যালয় থেকে পদত্যাগ, এমনকি নাগরিকত্ব ত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়া, এই সব ছিল এক নীরব শক্তিশালী প্রতিবাদ। আলবার্ট আইনস্টাইনও ছিলেন এই প্রতিরোধের অংশ। তিনি শুধু জার্মান নাগরিকত্ব ত্যাগ করেননি, নিজ হাতে গড়ে তোলা বিশ্ববিদ্যালয় ছেড়ে দেন। কারণ তার কাছে ন্যায়ের চেয়ে আর বড় কিছু ছিল না। 2005 সালে ফিলিস্তিনিদের ডাকে শুরু হয় বিডিএস, অর্থাৎ বয়কট, ডাইভেস্টমেন্ট, স্যাংশন। এই আন্দোলনের লক্ষ্য ছিল ইসরায়েলের অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিরোধ। প্রথমে বর্জনের আওতায় ছিল শুধু ইসরায়েলি কোম্পানি ও পণ্য, যেমন সোডা স্ট্রিম, এভা, টেভা। বিশ্বজুড়ে মানুষ এগিয়ে আসে, কেউ ইসরায়েলি ডেট ফল বর্জন করে, কেউ বিশ্ববিদ্যালয়ের চুক্তি বাতিল করে, কেউ আবার ইসরায়েলের শেয়ার বাজার থেকে বিনিয়োগ তুলে নেয়। এই ছিল শুরু, কিন্তু এরপর ঘটে এমন কিছু যা আন্দোলনের পুরো দিকটাই বদলে দেয়। 2023 সালে ইসরায়েল আবারও গাজার উপরে আগুন বর্ষণ শুরু করে। বোমায় শুধু ভবন নয়, মসজিদ, হাসপাতাল, স্কুল, রিফিউজি ক্যাম্প, সাংবাদিক অফিস সহ সবই টার্গেট ছিল তাদের। হাজারো নারী ও শিশু রক্তাক্ত হয়, গাজার বাতাসে ভেসে বেড়ায় কান্নার শব্দ। ঠিক তখনই ম্যাকডোনাল্ডস ইসরায়েলের পক্ষ নিয়ে ঘোষণা দেয়, আমরা ইসরায়েলি সেনাদের ফ্রি খাবার দেব। এরপর একে একে স্টারবাকস, বার্গার কিং, ডমিনোস সহ আরও অনেক মার্কিন কোম্পানি ইসরায়েলের সেনাদের পাশে দাঁড়ায়।
এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এরপরই বিডিএস আন্দোলন নেয় নতুন মোড়। মার্কিন কোম্পানিগুলো যারা ইসরায়েলের পৃষ্ঠপোষক তাদেরও অন্তর্ভুক্ত করা হয় এই বয়কটে। এখন আর এটা শুধু রাজনৈতিক প্রতিবাদ নয়, এটা হয়ে উঠেছে এক নৈতিক প্রতিরোধ, যেখানে প্রতিটি কেনাকাটা, প্রতিটি কণ্ঠ, প্রতিটি বর্জন একটি নির্যাতিত জাতির পাশে দাঁড়ানোর শক্তি। অনেকেই বলে এই বয়কট করে কি হবে, একটা কোকা-কোলা না খেলে কি ইসরায়েল ভেঙে পড়বে? তাদের জন্য উত্তর একটাই, প্রভাবের হিসাব ব্যাংকের ঘরে লেখা হয়, শুধু ফেসবুক পোস্টে নয়। গত 2 বছর ইসরায়েলের বন্ধ হয়ে গিয়েছে প্রায় 1000-এরও বেশি কোম্পানি। ইন্টেল, বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান, ইসরায়েলের সাথে করা $25 বিলিয়ন ইনভেস্টমেন্ট বাতিল করতে বাধ্য হয়। আর এইসব মিলিয়ে ইসরায়েল এখন এক ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের মুখোমুখি। ইসরায়েলের যুদ্ধজনিত মোট ক্ষতি দাঁড়িয়েছে প্রায় $300 বিলিয়ন। এমনও গড় বিশ্লেষণ রয়েছে যা শুনলেই শিউরে উঠবেন। প্রতিটি শহীদ ফিলিস্তিনি সমান ইসরায়েলের $5 মিলিয়ন ক্ষতি। সাবস্ক্রাইব। অনেকেই বলে এই বয়কট করলে আমাদের দেশের লোকের চাকরি চলে যাবে। ঠিক কথা, কিন্তু শুধু এইটুকু বললে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষাটা মিস করে ফেলবেন। চীনের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে যেতে পারে। একসময় চীন ছিল একটা দারিদ্র ও নির্ভরশীল দেশ। প্রত্যেকটা জিনিস বাইরের দেশ থেকে কিনে আনতো তারা। তারপর আসে ভয়ঙ্কর এক সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। জাপান চীনের উপর আক্রমণ চালায়, হাজার হাজার মানুষকে হত্যা করে। ঠিক তখনই চীনারা বুঝে যায় বাইরের পণ্যের উপর নির্ভর করে টিকে থাকা যাবে না। তখন তারা নেয় একটি সাহসিক সিদ্ধান্ত, আমরা নিজের প্রয়োজনে নিজে তৈরি করব। আর সেই সিদ্ধান্ত থেকেই জন্ম নেয় মেড ইন চাইনা আন্দোলন। আজ সেই মেড ইন চাইনা শুধু একটা নাম না, একটা শক্তি, একটা বিশ্ব অর্থনীতির নিয়ন্ত্রণকারী ব্র্যান্ড। এই জিনিসটাই এখন আমাদের মুসলিম দেশগুলোতেও হচ্ছে, যেখানে মানুষ পেপসি, কোকা-কোলা, কেএফসি, স্টারবাকসের মতো পণ্য বর্জন করছে, সেখানে নতুন নতুন লোকাল ব্র্যান্ড তৈরি হচ্ছে। যেমন পাকিস্তানে তৈরি হয়েছে কোলা নেক্সট, যা কোকা-কোলার বিকল্প। মালয়েশিয়ায় ছড়িয়ে পড়েছে জুস কফি, স্টারবাকসের বিকল্প। মিশরে জনপ্রিয় হচ্ছে ওয়াস ফ্রাইড চিকেন, যা কেএফসির বিকল্প। তুরস্কে কেএফসি একেবারেই বন্ধ হয়ে গেছে, এখন মানুষ সেখানে খাচ্ছে সেটিয়াক। ইন্দোনেশিয়ায় তৈরি হয়েছে সিএফসি, যেটা আজ কেএফসি কে টেক্কা দিচ্ছে। যে জায়গায় বিদেশি ব্র্যান্ড বন্ধ হচ্ছে, সে জায়গায় মানুষ নিজেরা কিছু বানাতে শুরু করছে। শুধু চাকরি হারায়নি, বরং নতুন চাকরি, নতুন কোম্পানি, নতুন বিজনেস তৈরি হচ্ছে। আর কেউ বলে তাহলে আইফোন, ইউটিউব, ফেসবুক এসবও বয়কট করো। যারা এমন বলে তারা বয়কটের ইতিহাস হয়তো সম্পূর্ণ জানেন না অথবা বোঝেন না। মহাত্মা গান্ধী যখন ইংরেজ পণ্য বর্জন করেন, ঠিক তখন তিনি রেলওয়ে, ডাকঘর ব্যবহার করেছিলেন শত্রুর বিপক্ষে অস্ত্র হিসেবে। আইনস্টাইন হিটলারকে বয়কট করেছিলেন। তিনি জার্মান ইউনিভার্সিটি ছাড়লেও টেকনোলজি ছাড়েননি, কারণ বয়কট মানে প্রতিটি জিনিস ফেলে দেওয়া নয়, বয়কট মানে বুঝে আঘাত করা, যেখানে আঘাত সবচেয়ে বেশি কাঁপন করে। এটাই বয়কট। এটা শুধু প্রতিরোধ নয়, এটা সম্মান, এটা হিসেব, এটা একটি জাতির অস্তিত্ব রক্ষার লড়াই। সাবস্ক্রাইব।